ওয়েলকাম ব্যাক টু SWD একাডেমি। এই চ্যানেলে বায়োলজি সংক্রান্ত যাবতীয় জিনিস পেয়ে যাবে। প্লেলিস্টে চেক করবে এবং নিউ যে 11 আসছে তাদের সম্পূর্ণ সিলেবাস এই চ্যানেলে কভার করা হবে। আজকের আমাদের টপিক নিশ্চয়ই বুঝে গিয়েছো থাম্বনেল দেখে, কি সেল সাইকেল। সেল সাইকেলটা একদম নিচু থেকে হাই লেভেলে থাকে। সেল সাইকেলের অনেক কিছু যাবতীয় জিনিস থাকে যেগুলো অনেকেরই ক্লিয়ার থাকে না। তাই এই সেল সাইকেলটাকে আমি তিনটে পার্টে আনবো। তিনটে পার্ট বলতে প্রথমে আজকেরটা সেল সাইকেলের ইন্ট্রোডাকশন, সেল সাইকেল জিনিসটা কি, কিভাবে হয়, ইন্টারফেস দশা কি, ইন্টারফেসের মধ্যে G1 S G2তে কি হয়, ক্রোমোজোমের কি পরিবর্তন হয় এই দশাগুলিতে, এগুলো আলোচনা করব। এর পরের পার্টিতে মাইটোসিস এবং মিওসিস সেগুলোকে ভালোভাবে ডিপলি আলোচনা করব। তাহলে আজকে কি সেল সাইকেল। সেল সাইকেলে দেখো, সেল সাইকেল মানে কি, আমাদের কোষ যে আছে, শরীর কোষ নিয়ে গঠিত, সেই কোষের মধ্যে একটি সাইকেল চলে। কীরকম? সেই কোষ আমরা জানি আমাদের কোষ বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে কি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। এভাবে আমাদের শরীরের যে আয়তন আছে, শুষ্ক ওজন বাড়তে থাকে, যেটাকে আমরা বৃদ্ধি বলি। এই বৃদ্ধি বাড়ার জন্য যে সেল সাইকেলের খুবই গুরুত্বপূর্ণ একটা রোল আছে। কি হয়? যখন বৃদ্ধি হবে, কখন বৃদ্ধি হবে? যখন সেলের পরিমাণ শরীরে বেড়ে যাচ্ছে তখনই বৃদ্ধি হচ্ছে। তার জন্য সেল সাইকেল আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ। এই সেল সাইকেলে কি কি হয় সেটা দেখো। সেল সাইকেল যেটা, সেটা এটা সেল একটা এঁকেছি, সেলের যে সাইকেল এটা এঁকেছি। সেল সাইকেল চারটা ফেজ থাকে। প্রথম ফেজ চালু হয় G1 থেকে, G1, তারপরে S, তারপরে G2, তারপরে M। এই G1 কি, M কি, S কি, এগুলো, তারপরে G2, এর মধ্যে একটা G0 দশাও আছে, সেটিও ভালোভাবে দেখবো। দেখো প্রথমে কে ছিল? G1। এই যে ইন্টারফেস দশা বলে কাকে? G1 S আর G2, মানে এম ফেজ বাদে যে এই যে বাকি আছে G1 S আর G2, এই যে তিনটে ফেজকে একসঙ্গে বলে কি? ইন্টারফেজ। ইন্টারফেজ কেন বলে? এম ফেজ যেটা আছে, এম ফেজেই আসলে সেলটার কি হয়? ডিভাইডেশন হয়, ডিভাইড হয় সেলটা। তার আগে কি হয়? এই G1 S G2তে কি হয়? প্রিপেয়ার হয়। যেমন কোনো অনুষ্ঠান করতে গেলে কি 6 ঘন্টার অনুষ্ঠান হতে পারে, কিন্তু তার আগে 6 দিন ধরে তার প্রিপারেশন নেওয়া হয়। সেরকমই এই G1 S G2 এটাতে কি হয়? প্রিপারেশন নেওয়া হয়, আর এম ফেজে সেল সাইকেলটা পূরণ হয়, সেল ডিভিশনটা হয়। এরপরে G1 দশা দেখো, আমি এখানে ব্র্যাকেটে লিখেছি G0 9, তারপর 109 মানে 10 9 4 1 লিখেছি। এগুলো মানে একটা সেল সাইকেল পূরণ হতে আমাদের শরীরে, মানুষের শরীরে কথা বলছি, সেল সাইকেল পূরণ হতে কত সময় লাগে? 24 ঘন্টা। কত? 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে কি হয়? G1 10 ঘন্টা হয়, S 9 ঘন্টা হয়, তারপরে G2 4 ঘন্টা হয়, আর এম ফেজ কত হয়? 1 ঘন্টা হয়। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, কোন দশাতে সব থেকে বেশি সময় লাগে? কোন দশায়? G1 দশাতে সব থেকে বেশি সময় লাগে। এবারে দেখো G1-এ কি হয়? গ্রোথ হয়। মানে G1 দেখো, এম এর পরে G1টা এসেছে, মানে কি সেটিও সেলটা ডিভিশন হয়ে এসেছে। সদ্য সেল, সেই সদ্য সেলের কি কিছু কিছু জিনিস থাকবে না, সেগুলোকে ডেভেলপ করতে হবে, তার জন্য কি গ্রোথ হয়। এই সময় এই G1-এ কি হয়? সেলটা গ্রোথ হয়। আর কি হয়? সাইটোপ্লাজমিক গ্রোথ। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অর্গানেলস আছে, সেই অর্গানেলসের কি যাবতীয় পুষ্টি কিসে থাকে? ওই সাইটোপ্লাজমে থাকে। তার জন্য সাইটোপ্লাজমের গ্রোথেরও খুব ভাইটাল রোল আছে। আর কি? প্রোটিন সিনথেসিস। প্রোটিন লেখা আছে, সিনথেসিস হয়। প্রোটিন সিনথেসিস মানে কি? প্রোটিন সংশ্লেষ। আমাদের শরীরের যাবতীয় জিনিসের জন্য কি লাগে? প্রোটিন লাগে। তার জন্য প্রোটিন সংশ্লেষ হতেই হয়। এই প্রোটিন সংশ্লেষটা কোন দশায় হয়? G1 দশায় হয়। প্রোটিন সংশ্লেষ কে করে? আর একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, প্রোটিন সংশ্লেষ কে করে? সাইটোপ্লাজমের মধ্যে থাকা রাইবোজোম করে। এরপরে কি? এস। G1 হলো, এরপরে এস। এসে কি হয়? এসে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস হয়, সেটা কি? ডিএনএ ডুপ্লিকেশন। ডিএনএ ডুপ্লিকেশন মানে, এটা ধরে নাও একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা যখন ডিভাইড হবে তখন কি হবে? এই মাঝ থেকে হবে না, অবশ্যই না। তার জন্য কি করে ক্রোমোজোম, আমাদের শরীরের মধ্যে যে যাবতীয় ক্রিয়াকলাপটা আছে এতই আধুনিক যে কি হয়, এই যে ক্রোমোজোম আছে এরকম দেখতে আর একটা ক্রোমোজোমে পাশে বানিয়ে নেয়, যাতে যখন সেল ডিভিশন হয় তখন এই যে এক একটা সেলে এক একটা করে ক্রোমোজোম যেতে পারে। বোঝা গিয়েছে? এটা এখানে এঁকেছি। ক্রোমোজোম আসলে এরকম থাকে, কিন্তু এস ফেজ যখন আসে তখন কি হয়? ক্রোমোজোম তার একটা ডুপ্লিকেশন স্ট্র্যান্ড বানিয়ে নেয়, একই রকম স্ট্র্যান্ড বানিয়ে নেয়। তার ফলে কি হবে? এরপরে যে মাঝ থেকে কেটে যাবে,
এই ক্রোমোজোমটা একটা অন্য সেলে চলে যাবে, এই ক্রোমোজোমটা অন্য সেলে যাবে। তার ফলে কি হবে, সেলের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর কি হয়, সেন্ট্রিওল গেট ডবল। সেন্ট্রিওলের যে সেল সাইকেলটি হয়, সেল ডিভিশন হয়, তাতে সেন্ট্রিওলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ কি, সেন্ট্রিওল একটা অর্গানেলস যেটা কোষের সাইটোপ্লাজমে থাকে, আর সেই সেন্ট্রিওল থেকে বেমতন্তু বের হয় যেটি ক্রোমোজোমদেরকে ডিভাইশন হতে সাহায্য করে। এই যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওলটা কি, এটা মায়োসিস মিওসিস যখন আসবে সেটাতে খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। এখন শুধু দেখে রাখো যে সেন্ট্রিওল সাধারণ কোষে একটি থাকে। যখন এস ফেজ হয় তখন কি বডির কাছে আলাদা, মানে সেলের কাছে সিগন্যাল যেতে থাকে যে এবারে সেল সাইকেল হবে। তার জন্য সে করে দুটো সেন্ট্রিওল বানিয়ে নেয়, যাতে দুপাশে দুটো আলাদা আলাদা কোষ করতে পারে। এরপরে আসে কি জি টু ফেজ কত ঘন্টার, 4 ঘন্টার। প্রিপেয়ার ফর এম ফেজ, মানে এম ফেজ আসবে তার জন্য প্রিপারেশন নিচ্ছে। ওই সময় একদম খুব ভালোভাবে প্রিপেয়ার করা হয় যাতে কোনো আবার গন্ডগোল না থাকে, তার ফলে সে কোষে যে ক্রোমোজোমের কিছু ঘাটতি আসবে, ত্রুটিজনিত কিছু রোগ সৃষ্টি হবে, সেটা যাতে না হয় তার জন্য হচ্ছে জি টু ফেজ। এটাতে খুব ভালোভাবে ক্রোমোজোমগুলোকে পর্যবেক্ষণ করে। এবারে কি হয়, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন মানে তোমরা নিশ্চয়ই জানো, সেন্ট্রাল ডগমাতে আমি বলেছিলাম। ট্রান্সক্রিপশন বলতে কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, ট্রান্সলেশন বলতে আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কোথায় হয়, জি2তে হয়। এবারে এই যে 3টা ফেজ আছে, এগুলোকে আমরা কি বলেছি একসাথে, ইন্টারফেজ। এই ইন্টারফেজের মধ্যে কোনো কোনো সময় আরো একটা ফেজ দেখা যায়, সেটা হচ্ছে G0 ফেজ। এই G0 ফেজ মানে ইনঅ্যাক্টিভ ফেজ। এই G0 ফেজে যেমন শীতকালে সাপ ব্যাঙ এরা কি শীত ঘুমে চলে যায়, যে বডিকে ইনঅ্যাক্টিভ করে নেয়। ব্রেন চলে কিন্তু বডিকে ইনঅ্যাক্টিভ করে নেয়। সেরকমই সেল কি হয়, কোনো কোনো সময় দেখা যায় কি এই ফেজগুলো যেতে যেতেই কোনো কোনো সময় একদম থমকে গিয়েছে, সুপ্ত অবস্থায় আছে, যেটাকে বাংলায় বলে ইনঅ্যাক্টিভ ফেজ ইংরেজিতে। ওটা কি হয়, যে কোষ কোনো কাজ ছাড়াই কোষ তার নিজের মতো অবস্থান করে, যে কোনো কাজ হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, তারপরে সেন্ট্রিওল ডবল হচ্ছে না, ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে না, কিছু হচ্ছে না, সেল জাস্ট আছে। এটাকে কোন দশা বলে, G0 দশা। এরপরে আমি বলেছিলাম কি, এগুলোতে আসল কেসটা কি হয়, ক্রোমোজোমের যে G1S আর G2তে কি হয়, ক্রোমোজোমের যে পরিবর্তন, এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা বোঝার জন্য দেখো নিচে একটা গ্রাফ আছে, এই গ্রাফে যেটা আছে ফেজ, এপাশে ফেজ বলতে এই ফেজগুলো G1S G2M। দেখো G1 আছে, S আছে, G2 আছে, M আছে, এটা হচ্ছে কি কি দশা, সেটা ফেজ। এরপর আছে কি ক্রোমাটিন বা ক্রোমোজোম, একই জিনিস সেটা। এটা কি হয়, যে কত সংখ্যায় ক্রোমোজোম আছে সেইটা, মানে G1 শুরু হলো, 2টো করে ক্রোমোজোম আছে, G1 শুরু হচ্ছে, 2টো করে ক্রোমোজোম আছে। এরপরে যখনই এস ফেজ চালু হচ্ছে, এস ফেজে কি হচ্ছিল, ডিএনএ ডুপ্লিকেশন, মানে কি একটা স্ট্র্যান্ড থেকে 2টো স্ট্র্যান্ড তৈরি হচ্ছিল। তার মানে কি হচ্ছে, যেখানে 2টো থাকবে সেটা কি হয়ে যাবে, নিশ্চয়ই 4টা ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। এখানে একটা ছিল, 2টো হয়েছে। এখানে কোনো জায়গায় যদি 2টো থাকে তাহলে সেখানে কি হবে, 4টা ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। দেখো ওটাই দেখেছি যে ক্রোমোজোমের সংখ্যা বাড়ছে, ক্রোমোজোমের সংখ্যা বেড়ে কত হচ্ছে, 4C, মানে 4টা ক্রোমোজোম, এটা এস ফেজে বাড়ছে। এরপরে G2 ফেজে কি, এই ক্রোমোজোম সংখ্যাটা একদম থাকতেই থাকে, ক্রোমোজোম সংখ্যা আর বাড়ে না। যে 4টা ক্রোমোজোম হয়ে গেছে, সেই 4টা ক্রোমোজোম পুরো জুড়ে কোন দশা জুড়ে থাকে, G2 দশা জুড়ে। তারপরে কি এম ফেজ আছে, সেই সময় কি হয়, সেলগুলো ডিভাইড হয়। সেল ডিভাইড হলে কি হয়, একটা সেলে ক্রোমোজোম চলে গেল একটা, আর একটা সেলে চলে আসলো একটা। এখানে যেহেতু আমি 2টা দিয়েছি, তো মানে কি একটা সেলে 4টা ক্রোমোজোম ছিল, মানে দেখো এইভাবে আমি ক্রোমোজোম দেখেছি 4টা। এরপরে 4টা ক্রোমোজোম কোন ফেজে আছে, G2 ফেজে আছে, G2। এরপরে আমরা কি জানি, এম ফেজে কি হয়, সেল ডিভিশনটা চালু হয়। সেল ডিভিশনের সময় কি হবে, এইটা একটা কোষে চলে এলো এই দুটো, আর একটা এই দুটো, মানে কি এই কোষে 2টো ক্রোমোজোম, এই কোষেও 2টো ক্রোমোজোম, মানে বোঝা গেল যে 4টা ক্রোমোজোম ছিল একটা কোষে, কিন্তু যখন সেলটা ডিভাইড হয়ে গেল তখন প্রত্যেকটা কোষে 2টো করে চলে গেল। তার জন্য এখানে কি হচ্ছে, 2C। আই হোপ কি ক্লাসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে কমেন্টে জানাবে, আমি সেটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।
এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করো। জয় হিন্দ।